দার্জিলিংয়ে ঘুরতে এসে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি তো অনেক দেখলাম, কিন্তু আপনারা কি জানেন আমাদের প্রিয় ম্যালের কাছেই আছে বেশ অনেক সিক্রেট প্লেস যেগুলো আমরা পায়ে হেঁটেই ঘুরে আসতে পারি। তাহলে চলুন আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিই। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আমি রিমা দাস নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের আরেকটা ভিডিও। এখন আমরা দুপুরবেলায় ম্যালে একটু রোদ পোয়াতে এসেছি, কিন্তু ভাবলাম শুধু শুধু রোদ পুইয়ে আর সময় নষ্ট করব না। ম্যালের আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলোই আজকে দেখে কভার করব। তাহলে সবার প্রথমেই চলে যাওয়া যাক মহাকাল টেম্পল। এটা দার্জিলিং ম্যালের একদমই উপরে অবস্থিত, খুবই কাছে, সামান্য একটু হেঁটে গেলেই আপনারা দার্জিলিংয়ের মহাকাল টেম্পলে পৌঁছে যেতে পারেন। কিন্তু সমস্যাটা হলো এই রাস্তাটা অনেক বেশি খাড়াই, যার ফলে এখানে উঠতে অনেকটা কষ্ট হবে। কিন্তু একবার যদি কষ্ট করে উপরে ওঠা যায় তাহলে আপনারা দেখতে পারবেন বেশ এই রকম একটা সুন্দর দৃশ্য। বড় বড় পাইন গাছ, সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, বেশ একটা আলাদা রকম অনুভূতি। তা এখন এই যে আমি এখন সবার উপরে যে মহাকাল মন্দিরটা আছে সেখানেই চলে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক বেশি হনুমানের উপদ্রব আছে, তাই নিজের ফোন, ক্যামেরা, ওয়ালেট এগুলো অবশ্যই সাবধানে রাখবেন। তা এখন এই যে চলে এলাম মহাকাল টেম্পলে। এখানে প্রথমেই এসে মাতার দর্শন করে নিলাম, তারপর মন্দিরের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে লাগলাম। সত্যি কথা বলতে কি, সমতলে এই ধরনের মন্দির দেখা যায় না। এই রকম একটা স্বচ্ছ, সুন্দর, স্নিগ্ধ পরিবেশের মন্দির একমাত্র পাহাড়েই পাওয়া যায়। আমরা যেহেতু অনেকটা কম সময় নিয়েই দার্জিলিংয়ে গেছি, তাই ইচ্ছা আছে সমস্তটাই খুব কম সময়ে ঘুরে দেখতে হবে। তাই এখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে আমরা বেরিয়ে পড়ব আরেকটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। কিন্তু তার আগে তোমরা দেখে নাও এই মন্দিরে কতগুলো প্রদীপ জ্বালানো হয়, আর এখানের আশেপাশের পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধকর। এই মন্দিরে বহু পর্যটক ও দার্জিলিংবাসী দর্শন করতে আসে। মন্দিরটা খুব একটা বেশি ফাঁকা থাকে না, তবে হ্যাঁ, আমাদের এখানকার মন্দিরের মতো এত বেশি ভিড়ও হয় না, যার ফলেই হয়তো মন্দিরটা এখনও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা। আপনাদের একটু আগেই বলেছিলাম এখানে হনুমান বাদরের উপদ্রব আছে, তা এই যে দেখে নিন, স্বয়ং একটা বাদর আর কি বসে আছে। আর আমি এখন এই গোল চাকাগুলো ঘোরাতে ঘোরাতে নেমে যাচ্ছি নিচের দিকে। এখান থেকে সোজা চলে যাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যেতে গেলে মহাকাল মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে পরপর 3টি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। তারপর ওখান দিয়ে আমরা সোজা হেঁটে চলে যাব রাজভবনের দিকে, কারণ সেখান থেকে আমাদের যেতে হবে নাইটিঙ্গেল পার্ক। রাজভবনের পাশে ডান হাতের রাস্তা ধরে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন নাইটিঙ্গেল পার্ক। টিকিট মূল্য 50 টাকা। ছিমছাম পরিবেশের এই নাইটিঙ্গেল পার্ককে যদি আরও বেশি মেনটেন করে রাখা হয় তাহলে এই পার্কটা আরও বেশি সুন্দর লাগবে। যদিও এখনও অনেকটাই সুন্দর আছে, কিন্তু আমি বলবো এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। অনেক শুকনো পাতা পড়ে পার্কের সৌন্দর্যকে নষ্ট করছে। নাইটিঙ্গেল পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অনেক বেশি ক্লিয়ার থাকে, তবে একটাই কথা, যদি ওয়েদার ভালো না হয় তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ কখনোই এত সুন্দরভাবে পাওয়া যাবে না। আপনারা যখনই দার্জিলিং যাবেন চেষ্টা করবেন ওয়েদারটাকে চেক করে যাওয়ার, কারণ দার্জিলিং গিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখা হয় তাহলে কিছুই দেখা হবে না। এখন আমরা নাইটিঙ্গেল পার্কটাকে ভালোভাবে ঘুরে নেব আর দেখিয়ে দেবো নাইটিঙ্গেল পার্কের কি কি বিশেষত্ব আছে। এখানে অনেক বেশি গাছ আছে, আর বেশ কিছু সাকলেন্সও আছে, আর তার সাথে সাথে আছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তবে আমি বলবো এই পার্কে যদি বাচ্চাদের জন্য 2-1টা রাইড বা গেমসের ব্যবস্থা থাকতো তাহলে আরও বেশিই ভালো হতো। তাহলে চলুন এবার নাইটিঙ্গেল পার্কের গ্রিন হাউসের মধ্যে আপনাদের নিয়ে যাই। এই গ্রিন হাউসে আছে বেশ কিছু সাকলেন্স, অনেক ফুল গাছ, আর তাছাড়া আছে অনেক ক্যাকটাস আর কিছু নাম না জানা গাছ। আপনারা যদি কোনো গাছের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
দার্জিলিংয়ে গিয়ে ওখানকার সাকলেন্স দেখে আমি তো অবাক। সাকলেন্স যে এত বড় হতে পারে সেটা আমার জানা ছিল না। আমি এর আগে বাড়িতে সাকলেন্স করেছিলাম, কিন্তু সেগুলো গরমে এসে সব কটাই মারা যায়, খুব অল্প কটাই বেঁচে আছে। কিন্তু ওখানকার সাকলেন্সগুলো এত বড় হয়ে গেছে যা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য। এই সাকলেন্সগুলোই ওখানের আগানে বাগানে আগাছার মধ্যে হয়ে থাকতে দেখা যাচ্ছে, আর এই সাকলেন্সগুলোই আমাদের এখানে কত উচ্চ দামে বিক্রি হয়। এছাড়াও ওখানে ছিল বেশ কিছু অর্কিড, যেগুলো নানান রঙের ছিল, কিন্তু আমার কপালটা একটু খারাপ ছিল যে সেগুলো কুঁড়ি হয়েই ছিল, এখনও ফোটেনি। আর এদিকে তোমরা ক্যাকটাসের সাইজটা দেখে নাও। এই যে গাছটা, এই গাছটা আমাদের বাড়ি আছে আর এখনও বেঁচেও আছে। এই গাছটার নাম সম্ভবত জেব্রা। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ওই গাছটার নাম জেব্রা নাকি অন্য কিছু। যাই হোক, এখানের ক্যাকটাসগুলো দেখে আমি তো অবাক যে এত বড় বড় ক্যাকটাস কি সুন্দর যত্ন করে এরা বাড়িয়ে তুলছে। সাকলেন্স আমার খুবই পছন্দের। আমার হাজব্যান্ড একবার অনেক সাকলেন্স এনেছিল, বাট আমাদের এখানে এত বেশি গরম পড়ে যে সাকলেন্স বাঁচিয়ে রাখা গরমের মধ্যে অন্তত সম্ভব না। আমি অনেক চেষ্টা করেছি, আমি গাছগুলোকে ছাওয়ার মধ্যে রাখতাম, ফ্রিজে জল স্প্রে করতাম, বাট তাও তারা বাঁচেনি, তারা শেষমেশ শুকিয়ে যায়। আর সবথেকে বেশি ক্ষতি হয় সাকলেন্সের বৃষ্টির জলে। সাকলেন্স যেহেতু কম জল পছন্দ করে, ওই জন্য একবার যদি বৃষ্টির জল লেগে যায় সাকলেন্সকে আর কোনোভাবেই বাঁচানো যায় না। তো এখানে সাকলেন্সগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আমার ইচ্ছা করছিল বাড়িতে এসে আবার আমি সাকলেন্স কিনবো, বাট কলকাতার ওই 40-42 ডিগ্রির গরমে সাকলেন্সকে রাখা খুবই টাফ। দার্জিলিংয়ে গিয়ে আমি বেশ নতুন নতুন ফুল দেখেছি যার নাম আমি জানি না। এই ফুলগুলো আমার ভীষণই ভালো লেগেছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম কাগজ ফুল, তারপরে দেখলাম না, এগুলো কাগজ ফুল না, এগুলো অন্য কোনো প্রজাতির কোনো ফুল। আমি তো নামটা জানি না, আর সেই সময় ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে আমি গুগল লেন্সে এর নামটা চেক করতেও ভুলে গেছি, যার ফলে এর নামটা তো আর আমার জানা হয়ে উঠলো না। তা আমার মোটামুটি নাইটিঙ্গেল পার্ক ঘোরা হয়ে গেছে। এবার আমি ওখান থেকে বেরিয়ে চলে যাব ভানুভবনের সামনে। ভানুভবন থেকে ম্যাল মাত্র 2 মিনিটের দূরত্বে, আর এটা হলো নাইটিঙ্গেল পার্কের একটা ছোট্ট ব্রিজ। আর এখান থেকে সোজা উঠে গেলেই একটা ছোট মন্দিরও আছে, বাট সেটা বন্ধ ছিল। আর আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভ্লগে। আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর দেখতে থাকবেন রিমারা অল ইন ওয়ান।